এটা মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার 2024 মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকের পেজ নাম্বার থাকবে 301। তো পূর্বের ভিডিওগুলোর মতোই আজকেও আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তরটা করে দেব তোমাদের সুবিধার্থে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলার, আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে যদি জয়েন হয়ে যাও তৎক্ষণাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে সমস্ত এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের পিডিএফ রেডি আছে, সমস্তটাই পেয়ে যাবে তৎক্ষণাৎ। সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে যাও, সেইখানে দেওয়া আছে, সেইখান থেকে পেমেন্ট করে নিতে পারো এবং আমাদের পিডিএফটি গ্রহণ করতে পারো। দেখো, বিভাগ ক এবং বিভাগ খ এইগুলো আর এখানে করার কোনো মানে হয় না, কারণ এইগুলোর সমস্ত উত্তর কিন্তু তোমাদের দেওয়া আছে। তো 3-এর 1-এর যে প্রশ্নটি রয়েছে, এখানে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। তো এখানে তোমরা একটা স্ক্রিনশট নাও, ততক্ষণে আমি একটু বলে দিই যে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি এটা হচ্ছে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে সক্রিয় ক্লোরিন মুক্ত করে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা মুক্তমূলক, যেটা সক্রিয় হয় এবং সেই ক্লোরিন আবার ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড ClO এবং অক্সিজেন উৎপন্ন করে, অর্থাৎ ওজোন গ্যাসকে ভেঙে দেয়, ঠিক আছে। তো সেই বিক্রিয়ায় এখানে দেওয়া আছে, জাস্ট দেখে নেবে। আর বিস্তারিত যেটা বলেছি সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা আশা করি করে নিতে পারো। বা তাছাড়াও এটা কিন্তু বহুবার আমাদের রিপিট হয়েছে প্রশ্নটি। তারপরে 3-এর 2 আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা কী? তো স্ক্রিনশটটা নাও, আমি অল্প বিস্তর বলে দিই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, এই সমীকরণটি আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলবে না। তারপরে আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তনকে অগ্রাহ্য করা হয়েছে, মানে গ্রাহ্য করা হয়নি, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে আয়তন ক্ষুদ্র হলেও তাকে গ্রাহ্য করা হয়। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকবে। আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি বলতে শুধুমাত্র গতিশক্তিকে বোঝাবে, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে বোঝাবে বা যোগফলকে বোঝাবে। এরপর আসছে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করবে বা বিচ্যুতির কারণ, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে যে বিচ্যুতি বা পার্থক্য, সেটার কারণটা কি? এখানে দুটো পয়েন্ট আছে, এটা বারবার রিপিট হয়েছে তাই আমি আর বলছি না, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তারপরে দেখো 3-এর যে প্রশ্নটি রয়েছে, উত্তর লেন্সের দ্বারা কোনো বিস্তৃত বস্তুর বিবর্ধ সদ্বিম্ব গঠন কিভাবে হবে, সেটা চিত্রসহ। তো এটা আমরা অনেকবার করে এসেছি, ভালো করে চিত্রটা কিন্তু অঙ্কন করবে, এখানে চিত্রের ওপরই কিন্তু নাম্বারটা রয়েছে, ঠিক আছে। তো ভালো করে চিত্র অঙ্কন করে ব্যাখ্যা যদি করতে নাও পারো কোনটা কি সেটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেবে খাতাতে, ওকে। স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। এরপর দেখো, দিনের বেলায় পৃথিবীতে আকাশ নীল দেখায় কেন? এটা 3-এর অথবা প্রশ্ন। এটা তোমরা জানো যে র্যালের সূত্রানুসারে আমরা জেনে এসেছি I প্রপোর্শনাল 1/λ/4, ঠিক আছে। তো এই সূত্র অনুসারেই কিন্তু আমরা আকাশকে নীল দেখাবো। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের একটা হেরফের হবে এবং বেগুনি ও নীল বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ার জন্য রশ্মি সবচেয়ে বেশি পরিমাণে বিক্ষেপণ ঘটে, যার জন্য আমাদের যে চোখ সেটা বেগুনি আলোর অপেক্ষা নীল আলোর বেশি অধিক সংবেদনশীল হওয়ায় আকাশকে নীল দেখা যায়। স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আসি 3-এর 4-এর ফ্যারাডের যে দুটো সূত্র রয়েছে সেই দুটো সূত্র, এটাও স্ক্রিনশট নেবে। এরপর ক্যালসিয়াম অক্সাইডের গঠন, লুইস ডট গঠন ব্যাখ্যা সহ কিন্তু লিখতে হবে। যখন 1 নম্বরের থাকবে তখন চিত্র দিলেই হবে, কিন্তু যখন 2 নম্বর থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা দিতেই হবে। হ্যাঁ, এটা বারে বারে হয়েছে, প্রায় টেস্ট পেপারের পেজে 20 বার করেছি আনুমানিক। তো ভালো করে এটা করে রাখবে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও, ক্লিয়ার। আর অ্যামোনিয়া লুইস ডট গঠন একই রকম ব্যাখ্যা সহ লিখবে, স্ক্রিনশট নেবে, ঠিক আছে।
এরপর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয় কেন? এখানে যে সমস্ত কথাগুলো আছে সেটাতে তোমরা স্ক্রিনশট নিচ্ছ, আমি জাস্ট একবার বলে দিই। এখানে মধ্যাঘাত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, আর গ্লুকোজ হচ্ছে সমযোজী যৌগ। তো আয়নীয় যৌগগুলো অণুর কোনো অস্তিত্ব থাকে না, তাদের আয়নগুলো স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে এবং কাছাকাছিভাবে সংগঠিত অবস্থায় থাকে, কিন্তু সমযোজীর ক্ষেত্রে একটা বন্ধন গঠন করে এবং অণুর অস্তিত্ব থাকে আলাদা, এবং অণুগুলো পরস্পর ভ্যান্ডার ওয়াল বলের দ্বারা তারা একে অপরের সঙ্গে আকর্ষিত হয়ে অবস্থান করে, ফলে এদের তোমার গলনাঙ্ক অনেকটাই কম হয় তড়িৎযোজী যৌগের থেকে, সেটাই কিন্তু লেখা রয়েছে, স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর 3-6 সমযোজী এবং তড়িৎযোজী যৌগের পার্থক্য। তো তোমরা জানো যে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে সমযোজী অক্ষম হয়, তড়িৎযোজী সক্ষম হয়, কারণ আয়নে বিয়োজিত হতে পারে তড়িৎযোজীগুলো। দ্রাব্যতার দিক থেকে যদি বলি, তখন জৈব দ্রাবকে দ্রাব্য হয়ে যায়, আর সাধারণ যে জলে দ্রবীভূত হয় না সমযোজীগুলো, কিন্তু তড়িৎযোজীগুলো জলে দ্রবীভূত হয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রব্য হয়ে যায়। তারপর স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদন, এটা এবারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নেবে। যদি বই থাকে বই থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই, আমার থেকেই করতে হবে আমি তা বলছি না, বই যদি থাকে সে বই থেকে করে নেবে, ঠিক আছে। এরপর দেখো, কপার পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? এটাও কিন্তু তোমাদের অনেকবার হয়েছে, তো স্ক্রিনশট নিয়ে নাও। এইখানে সবুজ আস্তরণের মূল মানে দায়ী হচ্ছে বেশি কপার কার্বনেট পরিণত হওয়া, ঠিক আছে। রিঅ্যাকশন সহ কিন্তু লিখতে হবে। এরপর 3-9 একই আণবিক সংকেত বিশিষ্ট C2H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লিখতে বলেছে, তো লিখে দিবে একটা ডাইমিথাইল ইথার, একটা ইথাইল অ্যালকোহল। তারপর 3-9 অথবা দেখো, ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড এবং ক্লোরোফর্ম দ্রবীভূত করে ওই দ্রবণে ইথিলিন গ্যাস যদি চালনা করা হয়, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব 1,2-ডাইমোরোবো ইথেন। এবার গভীর হ্রদে তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরের দিকে ওঠার সময় আয়তন বাড়ে কেন? কারণ চাপটা অনেকটা কমতে থাকে, চাপ কমলে আয়তনটা বাড়বে, সেটা এখানে রয়েছে, জাস্ট লিখে দেবে। এরপর তোমার ফায়ারিয়াস আসলে কঠিন মিথেন হাইড্রেট, এগুলো তো তোমরা পারবে, সমস্যা নেই, ঠিক আছে। 3-এর সাথে যে প্রশ্নটি রয়েছে এটা তোমাদের একটু করে নিতে হবে। সালফার বা আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়, ঠিক আছে, বিক্রিয়াগুলো দিলে। তারপর বলবে SO2 ও বায়ুর মিশ্রণকে বিশুদ্ধ শুষ্ক করে 450 ডিগ্রি উষ্ণতায় 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপে উত্তপ্ত প্লাটিনাম চূর্ণাবৃত অ্যাসিডবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপর দিয়ে চালনা করলে এর ফলে SO2 গ্যাসের বায়ুর দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা দিয়ে দিবে, ওকে। তারপর 4-2 বিক্রিয়া সমিত সমীকরণটা লিখবে, ঠিক আছে। লেখার পর এখানে তাদের ভরটা নির্ণয় করা, আশা করি এতক্ষণে তোমরা জেনে গিয়েছো, বারবার আর তোমাদের বিরক্ত করব না, আর সময়ও নেব না। এবার আমরা বিক্রিয়ানুসারে বলে দিতে পারি 100 গ্রাম মার্বেল থেকে উৎপন্ন গ্যাস যে 22.4 লিটার, তাহলে 50 গ্রাম থেকে কত উৎপন্ন হবে? 11.2 লিটার। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে 50 গ্রাম 35 গ্রাম অবিশুদ্ধ যুক্ত বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কত থাকবে, সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। এখানে 35% অবিশুদ্ধ মানে কি, বাকি 65% বিশুদ্ধ, তাহলে 50 গ্রামে কতটা বিশুদ্ধ থাকবে? 100 গ্রামে 65 থাকলে 50 কত থাকবে, সেটাই বের করব। তারপরে বিক্রিয়া সমিত সমীকরণটা দেবে, সেইখান থেকে আণবিক ভরটা আমরা বের করে নেব, গ্রাম আণবিক ভর। তারপর আমরা বিক্রিয়ানুসারে বলে দিতে পারি যে 65 গ্রাম জিঙ্ক থেকে H2SO4 এর সাথে বিক্রিয়া করে H2S গ্যাস উৎপন্ন হয় 2 গ্রাম, তাহলে 32.5 গ্রাম জিঙ্ক থেকে কতটা H2SO4 এর সাথে বিক্রিয়া করে H2 উৎপন্ন করবে, সেটা হবে 1 গ্রাম। এরপর 4-6 যে প্রশ্নটি রয়েছে, 3টি রোধের অনুপাত দেওয়া আছে, আমরা 3টা রোধকে ধরে নিচ্ছি যে 2R, 3R এবং 5R। তাহলে এখানে সর্বনিম্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 2R, সেটা হবে 30,
তাহলে সেইখান থেকে আর পেয়ে যাব 15, তাহলে প্রত্যেকটা রোধ আমরা বের করে নিতে পারি, তাই না? এরপর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমরা যুক্ত করি তুল্য রোধ কত হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 3টা যোগফল করে দেবে, ঠিক আছে? 3টা যোগফল করে দিলে যেটা আসবে সেটা শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র আমরা জানি কি, যে 1/r মানে তুল্য রোধ সমান হয়ে যাবে 1/r1 1/r2, এইভাবে আর ডটটা বের করতে হবে। তুল্য রোধ বের করলে আমরা পেয়ে যাব 14.15 ওহম, যেটা আমাদের উত্তর হবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দৈনিক ব্যয়িত যে শক্তি, এটা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বারবার বলছি এটা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওকে, এই রকম প্রশ্ন না, এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা বললে আমার ভুল বলা হবে, এই ধরনের প্রশ্ন, ঠিক আছে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ বারে বারে তোমাদের এবিটিএ বলো, পর্ষদের টেস্ট পেপার বলো, তাতে কিন্তু রিপিটেড হয়েছে। ক্লিয়ার? তো এইখানে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে মনে রাখবে যন্ত্রের সংখ্যা গুণিত যন্ত্রের হচ্ছে ক্ষমতা। এইভাবে সবকটা যন্ত্রের ক্ষেত্রে বের করে প্রত্যেক দিন কত ঘন্টা চলে সেটা দিয়ে গুণ করে দেবে, ওয়াট ঘন্টা হয়ে যাবে। ওয়াট ঘন্টা থেকে সেখানে কিলো ওয়াট ঘন্টা করে দেবো, কারণ 1 কিলো ওয়াট ঘন্টা সমান 1000 ওয়াট ঘন্টা, এবং 1 কিলো ওয়াট ঘন্টা সমান যে 1 বিওটি বা 1 ইউনিট, সেটা করে দেবো। তাহলে প্রতি মাসে কত হবে, 30 দিয়ে গুণ করে দিতে হবে, করে দিলে 108 ইউনিট আসছে। এবার প্রতি মাসে খরচ কত হবে, প্রতি ইউনিটে যদি 6 টাকা হয় তাহলে 108 ইউনিটে কত হবে, 108 ইউনিটে গুণ করে দেবে, 648 হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসছি তাপ পরিবাহিতাঙ্ক। তো তাপ পরিবাহিতাঙ্ক একক দৈর্ঘ্য বা বেধযুক্ত কোনো পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য একক হলে ওর একক ক্ষেত্রে ফলের মধ্য দিয়ে একক সময়ে লম্বভাবে পরিবাহিত তাপকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধ 1/k হবে, এবং তাপীয় রোধের একক হয়ে যাবে যে কেলভিন সেকেন্ড জুল ইনভার্স, বা যেটাকে আমরা বলতে পারি কেলভিন ওয়াট ইনভার্স এসআই পদ্ধতিতে। তারপরে 4-1 যে প্রশ্নটি রয়েছে, এখানে যে সমন্বয় সূত্রটি আছে সেই সমন্বয় সূত্রটিকে ব্যবহার করে তোমার প্রশ্নটির উত্তর দেবে। তারপর 4-3 তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের নিজস্ব ধর্ম, কিছু অংশটা দিয়েছি আর কিছু অংশটা বাকি ছিল সেটা লিখে দিয়েছি। 4-4 আলোর বিচ্ছুরণ কাকে বলে, যে বহুবর্ণী বা যৌগিক আলোকরশ্মি কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণের ভেঙে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু বা রংধনু। এরপর আসছি 4-7 বার্লো চক্র, ঠিক আছে? বার্লো চক্র ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয়। আর কোষের তড়িৎচালক বল কাকে বলে, কোষের অভ্যন্তরীণ বল কাকে বলে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। লেন্জের সূত্রটা তোমরা সকলে জানো, স্ক্রিনশট নেবে। 4-8 যে প্রশ্নটি রয়েছে, এদের ভর সংখ্যা যদি একটা আলফা কণা বের হয়, ভর সংখ্যা 4 একক কমবে এবং পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমবে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা পারবে তোমরা। তারপরে অথবা যে প্রশ্নটি রয়েছে, আগে ইলেকট্রন বিন্যাসটা করবে, মনে করে বলছি এই ধরনের প্রশ্ন তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আগে ইলেকট্রন বিন্যাস করবে, তারপর তাদের অবস্থান বলবে, তারপর তারা কি যৌগ গঠন করছে সেই যোজ্যতা থেকে আমরা বলে দেব, তারপর যোজ্যতাটাকে ব্যবহার করে ক্লাস 7-এর মতো করে দাও, ঠিক আছে? তাহলে বেশি কথা আর লেখার দরকার নেই, এখানে হয়ে যাবে, তাই না? তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্য, এটা স্ক্রিনশট নেবে। লোহার ওপর নিকেলের প্রলেপ যদি দিই, সেই ক্ষেত্রে অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেল পাত ব্যবহার করব এবং ক্যাথোড হিসেবে লোহা, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট ব্যবহার করব। তারপর 4-11 এটাও তোমরা করবে। 4-11 যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা দেখো। গাঢ় H2S ওপর একটি তীব্র জারক অ্যাসিড যে ফলে এটি FeS এর সাথে বিক্রিয়া করে H2S কে সালফারে জারিত করে এবং নিজে SO2 তে বিজারিত হয়। এই দরুন H2S গাঢ় পাওয়া যায় না, এই জন্য H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। বিক্রিয়া সমিত সমীকরণটা দেবে, স্ক্রিনশট নাও, ঠিক আছে? নাইট্রোলিম কি, স্ক্রিনশট নেবে। 4-12 যেটা রয়েছে আইপিএসি নাম প্রোপিন, আর একটা হচ্ছে যে 2-প্রোপানল, স্ক্রিনশট নেবে। অথবা যে প্রশ্নটি রয়েছে অ্যাসিটিলিনকে যদি হাইড্রোজেনেশন করি সেই ক্ষেত্রে ইথিলিন উৎপন্ন হয়, তারপরে আবার হাইড্রোজেনেশন করলে ইথেন উৎপন্ন হবে। আর ইথানলকে অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে যদি হিট করি সেই ক্ষেত্রে ইথিলিন উৎপন্ন হয়, জল বেরিয়ে যায়। টেফলনের মনোমার হবে টেট্রাফ্লোরোইথিলিন, সংকেত CF2 ডবল বন্ড CF2।
তরলে 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে এখানে, খুবই ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট নেবে। ঠিক আছে, আর এটা তোমাদের পরীক্ষায়, আমি ব্যক্তিগত মতামতে বলছি, তোমাদের পরীক্ষায় পড়বে, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, 4-5 কোনো ধরনের লেন্সে ব্যবহার করলে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয় এবং তার চিত্রসহ, এটাও অনেকবার হয়েছে, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এটা আর বলবো না, স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের সময়ের অনেক মূল্য আছে, পড়াশোনা করতে হবে, শুধু তো ভৌতবিজ্ঞান করলে হবে না, সমস্তটাই পড়তে হবে, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তারপর ভর বিচ্যুতি বন্ধন শক্তি বলতে কি বোঝো, এটা তোমরা স্ক্রিনশট নেবে, সাধারণত তোমাদের বইয়ে ঠিকঠাক করে দেওয়া নেই, অন্য একটা বই থেকে এটা স্ক্রিনশট করেছি। ঠিক আছে, তো যতটা সম্ভব তোমাদের চেষ্টা করা, ট্রাই করছি যে তোমাদের যতটা সুবিধা করা যায়। ঠিক আছে, এগুলো পড়ে পড়ে করলে অনেক লেন্দি হবে, এত সময় তোমাদের নষ্ট করে লাভ নেই। যাই হোক, ভালো যদি লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলের কথাটি অবশ্যই শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।